আমি এখন মাননীয় সদস্য জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম ৯ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় ২০ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি কিন্তু গতানুগতিক এই বাজেটের প্রশংসা করার জন্য এখানে উপস্থিত হইনি। আমি একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি এবং বিরোধী দলকে প্রতিনিধিত্ব করি সংসদে, এবং আমি আশা করেছিলাম যে অর্থমন্ত্রী যিনি বাজেট পেশ করেছেন অত্যন্ত সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, এবং উনি বা ওনার লোকজন এখানে থাকবেন। যার উদ্দেশ্যে এটা বলবো সেই অর্থমন্ত্রী এখানে নাই বা অর্থ প্রতিমন্ত্রী নাই, এনবিআর কোনো কর্মকর্তা নাই। তাহলে এই বাজেটের বক্তৃতার যে আমার চোখে বা আমাদের চোখে যে ত্রুটি বিচ্যুতি আছে, যেটা জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা এখানে আসছি, তাহলে আমরা কোথায় বলবো? এটা শুধুমাত্র কি সংসদের প্রসিডিংয়ে রেকর্ড হবে তার জন্য কি বক্তৃতা দিব? সুতরাং আমার মনে হয় এই বক্তৃতা অর্থপূর্ণ তখনই হতো যখন আমরা কথাগুলো যাদের উদ্দেশ্যে বলছি উনি থাকতে পারতেন। দুর্ভাগ্যজনক হলে উনি নাই। উনি বলেছেন, উনি মাননীয় অর্থমন্ত্রী আমাদের জন্য 2015-16 সালের বাজেট পেশ করেছেন অত্যন্ত সুন্দরভাবে। প্রায় 3 লক্ষ কোটি টাকার বাজেট, 2,95,000 কোটি টাকার বাজেট। এর মধ্যে 86,000 কোটি টাকা হচ্ছে ঘাটতি, 86,000 কোটি 657 কোটি টাকা ঘাটতি। এবং উনি বলেছেন উনি ইনকরেজেবল অপটিমিস্ট, অর্থাৎ উনি এত বেশি আশাবাদী যে উনি সেখানে আপোষ করতে চান না। আমিও ওনার মতো, আমি অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখি, কিন্তু অমাবস্যাকে যখন পূর্ণিমার চাঁদ দেখি তার পিছনে একটা রিজন থাকে। আমি জানি যে অমাবস্যার পরে আবার নতুন এক ফালি চাঁদ উঠবে, এই চাঁদ বড় হবে, পূর্ণিমা আসবে। সেই রোড ম্যাপ আমার আছে, সেই ভিশন আমার আছে, সেই জন্য আমি অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখি। উনি যে ইনকরেজেবল অপটিমিজম কথা বলছেন, সেই অপটিমিজমের রূপরেখা কী সেটা কি এই বাজেটে আছে? প্রথমত ঘাটতির কথায় ধরি আমরা, যে 87,657 কোটি টাকা ঘাটতি বাজেটে, সেটা হচ্ছে জিডিপির 5%। আমি যদি ওনার দেওয়া গত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করি এই বই থেকে, এই বই যে বাজেটটা উনি দিয়েছেন তাতে আমরা কি দেখি? তাতে দেখি 2009-2010 সালে বাজেটের ঘাটতি ছিল জিডিপি 3.5%, 3.5%। 2010-11 ছিল 3.9%, 2011-12 ছিল 3.6%, 2012-13 ছিল 3.9%, 2013-14 গত বছরে ছিল 3.6%। এইবার জিডিপির 5% ঘাটতি। এই সবগুলো বাজেট ওনার দেওয়া। ঘাটতি বাড়ছে মানে কি? দেশ কি সামনের দিকে যাচ্ছে? বাজেট কি শক্তিশালী হচ্ছে? বাজেট কি বাস্তবায়নের পথে যাচ্ছে? নাকি এই বাজেট নিয়ে একটা শঙ্কা, একটা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না সেটা নিয়ে একটা সন্দিহান বা একটা কি বলবো, এক ধরনের সংশয় বিরাজ করছে। তাতে আমরা দেখি ঘাটতিগুলো বাড়ছে। তারপর আমরা দেখি যে দেশের ইকোনমির মূল কম্পোনেন্ট কি? দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ইফ ইউ লুক এট দ্য মানি মার্কেট, আমরা কি দেখবো? একটা ডিসমাল সিচুয়েশন, একটা বিশৃঙ্খল অবস্থা। সোনালী ব্যাংক, আপনার কি বলে, বেসিক ব্যাংক থেকে গত 5-6 বছরে 10,000 কোটি টাকা লোপাট হয়েছে। এবং কারাই লুটপাট করেছে? অনেকগুলো কমিটি হয়েছে। আমরা হলমার্ককে ধরি, আমরা বিসমিল্লাহ গ্রুপকে ধরি, অমুক গ্রুপকে ধরি, বাট উই মাস্ট আইডেন্টিফাই দ্য ক্রিমিনালস। এগুলো তো সরকারের টাকা না, এগুলো ডিপোজিটার্স মানি, সাধারণ মানুষের মানি, পাবলিকের মানি। আপনারা সরকার আছেন জনগণের স্বার্থ রক্ষা করার জন্য নয়, জনগণের টাকা লুটপাট করতে দেওয়ার সুযোগ বৃদ্ধি করার জন্য নয়। যাতে জনগণের সম্পদ লুটপাট না হয়, জনগণের টাকা লুটপাট না হয়, সেটা বন্ধ করার জন্য আপনারা সরকার আছেন। দুঃখজনক সত্যটা করতে পারেননি। কত কমিটি করেছেন, কত কিছু করেছেন, কিন্তু এই 10,000 কোটি টাকা আপনারা আদায় করতে পারেননি। যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে পারেননি। এই ব্যর্থতার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং এই ব্যর্থতার দায় দায়িত্ব আমরা কেউই নিব না, একদম জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা এখানে বসছি যে জনগণের সর্বোচ্চ পরিষদ, জনগণ দ্বারা নির্বাচিত পরিষদ, জাতীয় সংসদ, এবং জনগণের কথা বলার জন্য, জনগণের অধিকারকে সমুন্নত রাখার জন্য, জনগণের দায়বদ্ধতাকে সুনিশ্চিত করার জন্য, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য আমরা এখানে আসছি। কিন্তু হ্যাজ দ্যাট বিন এনশিওরড? এটা হয়নি। এই উত্তর আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে চাই। বাজেটে উনি কোনো ব্যাখ্যা এটা দেননি। কি সুন্দর সুন্দর কথা বলেছেন। আচ্ছা, এটা বলছি। তারপরে আরও বক্তব্য আছে। আবার বাজেটে, এই বাজেটে রাখা হয়েছে 5,000 কোটি টাকা। কী জন্য? এই যে সরকারি ব্যাংকগুলোর ক্যাপিটাল সাপোর্ট দেওয়ার জন্য। লুটের টাকাকে রিপ্লেস করছেন ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে। এটা কি হতে পারে কোনো দিন?
মানুষের টাকা দিয়ে লুটের টাকাকে রিপ্লেস করছেন। 5,000 কোটি টাকা আপনি বরাদ্দ রেখেছেন এই বাজেটে, যে কার জন্য সরকারি ব্যাংকে যে লুটপাট হয়েছে সেই লুট তাদের মানি ক্যাপিটাল সংকট, সেই ক্যাপিটালকে রিইনফোর্স করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য আপনার 5,000 কোটি বরাদ্দ করেছেন। আমি অবিলম্বে বরাদ্দ বাতিল করার দাবি জানাবো। দরকার হলে যদি ব্যাংক চালানো না পারে, এটা তো গভর্নমেন্টের দায়িত্ব না এই সরকারি সোনালী ব্যাংক চালানো, জনতা ব্যাংক চালানো, এটা হচ্ছে উদ্যোক্তাদের দিয়ে দেন। পৃথিবীর কোনো দেশে গভর্নমেন্ট যারা আজকে আপনি বলছেন মার্কেট ইকোনমি, ওপেন ইকোনমি, সেখানে সরকার কেন ব্যাংক চালাবে? এই ব্যাংক আপনি দিয়ে দেন বেসরকারি খাতে, বা এই ব্যাংক বন্ধ করে দেন। এই লুটের টাকার দায়িত্ব আমরা কেন নিব? 10,000 কোটি টাকার আপনি 5,000 কোটি টাকা দিচ্ছেন এই বাজেট থেকে, যে লুটের টাকাকে রিপ্লেস করার জন্য, এবং এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি ট্যাক্স পেয়ারের মানি দিয়ে আপনি লুটের টাকা ভরবেন, সেই দায়িত্ব তো অধিকার তো জনগণ আপনাকে দেয়নি। জনগণের কাছে তো আপনার দায়বদ্ধতা আছে। তাই আমি দাবি জানাবো যে 5,000 কোটি টাকা যেটা বরাদ্দ করেছেন সরকারি ব্যাংকগুলোকে দেওয়ার জন্য, সেই টাকাটা অবশ্যই বাতিল করেন। সে টাকা দরকার শিক্ষা খাতে দেন, শিক্ষা খাতে দেন, স্বাস্থ্য খাতে দেন, অন্য জায়গায় দেন। আপনি লুটের টাকা রিপ্লেসমেন্ট করবেন কেমনে? তারপর মানি মার্কেটের অবস্থা আরও খারাপ। আমরা যদি দেখি, আমি আসবো ক্যাপিটাল মার্কেটে। গত 3 বছরে অর্থাৎ 2012 সালে সুইস ব্যাংকের রিপোর্ট, আমাদের নয়, বাংলাদেশ থেকে 1,991 কোটি টাকা অর্থাৎ 2,000 কোটি টাকা পাচার হয়েছে, সুইস ব্যাংকে জমা হয়েছে। এবং 2013 সালে 3,149 কোটি টাকা জমা হয়েছে। এই বছর জমা হয়েছে 4,283 কোটি টাকা বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে গেছে। দিস ইজ রিপোর্ট অফ দ্য সুইস ব্যাংক। এরা কারা? মাননীয় প্রধানমন্ত্রী আছেন, উনি জনগণের প্রতিনিধি, উনি জনগণের নির্বাচিত নেতা, উনি অনেকবারের প্রধানমন্ত্রী। উনি কেবল প্রধানমন্ত্রী নয়, উনি বঙ্গবন্ধুর কন্যা। যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন বলে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু অর্থমন্ত্রী ইনকরেজেবল অপটিমিজমের কথা বলেন, স্বপ্ন দেখান, বাট স্বপ্ন বাস্তবায়নের পথে যে বাধাগুলো আছে, সেই বাধাগুলো কীভাবে উত্তীর্ণ হবেন তার কোনো রূপরেখা উনি দিতে পারেননি এই বাজেটে। এই টাকাগুলো যে গেছে 4,283 কোটি টাকা এই বছর সুইস ব্যাংকে জমা হয়েছে, এরা কারা? এদের নাম আমরা জানতে চাই। আমি একজন বাংলাদেশি হিসাবে আমি পৃথিবীর কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারি না। আমি একজন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পৃথিবীর কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলতে পারি না। আমি তাইলে এই টাকাগুলো গেল কীভাবে? এগুলো কি বৈধভাবে পাচার হচ্ছে? নিশ্চয়ই বৈধভাবে পাচার হয়নি, অবৈধভাবে পাচার হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি সবিনয় অনুরোধ জানাবো, যারা পাচার করছেন তারা তো আপনার শত্রু, তারা তো আমাদের শত্রু, তারা দেশের শত্রু। 4,283 কোটি টাকা সুইস ব্যাংকে তারা পাচার করেছেন। এই টাকাটা ফেরত আনতে হবে এবং এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে, কাঠগড়ে আনতে হবে। এগুলো তো ট্যাক্সও দেয়নি, এই টাকাগুলো ট্যাক্সিং করতে হবে এবং তাহলে জনগণের সম্পদ বাড়বে, তাহলে বাজেট আরও সমৃদ্ধ হবে, তাহলে গভর্নমেন্ট এক্সচেকার স্ট্রেংথেন হবে। আমি সেই দাবি জানাই। এই যে অর্থনীতি যে ডিসমাল সিচুয়েশন, যে ইনডিসপ্লিন সিচুয়েশন, এটাকে ডিসপ্লিন না আনলে কোনো রকম ইনকরেজেবল অপটিমিজম রিয়েলিটিতে রূপান্তর করবেন না। বঙ্গবন্ধু যেমন স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালি জাতিকে স্বাধীন বাংলাদেশের, উনি কিন্তু কষ্ট দিয়ে, ঘাম দিয়ে, জীবন দিয়ে উনি বাংলাদেশ প্রতিষ্ঠা করে স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তার স্বপ্ন দেখালে হবে না, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই সবুজ বই দিয়ে স্বপ্ন বাস্তবায়ন হবে না। তার জন্য এই বটলনেক্সগুলো, স্টাম্বলিং ব্লকসগুলো আমাদেরকে দূর করতে হবে। তারপর এখন ব্যাংকগুলোর নীতি কী? যে ঋণ নাও, সরকারি ব্যাংক মেরে দাও, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। ঋণ নাও, মেরে দাও, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং 10,000 কোটি টাকার কোনো অ্যাকাউন্টেবিলিটি আমরা পাইনি। এই যে বিদেশি টাকা পাচার হয়েছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। তারপর ক্যাপিটাল ফ্লাইট, 10 বছরে $13 বিলিয়ন এখান থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়েছে, তার কোনো হিসাব নাই। 36% এই বছরে আপনার টাকা পাচার বৃদ্ধি পেয়েছে সুইস ব্যাংকে। এই 36% বৃদ্ধি পেল, এটা 1%-এ চলে আসার কথা, 0%-এ চলে আসার কথা। কেন 36% বাড়লো? আর সারা পৃথিবীতে সুইস ব্যাংকে টাকা পাচারের পরিমাণ বেড়েছে 10%, শুধু বাংলাদেশ থেকে বেড়েছে 36%। তাহলে কারারা? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো আপনার মাধ্যমে, এবং অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো এই 36% যে বাড়লো এই হিসাব যেন উনি আমাদেরকে দেন, জনগণকে দেন। কারণ জনগণের কাছে ওনার যেমন দায়বদ্ধতা আছে, আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা যেন বলতে পারি আমরা সুশাসন চাই। সুশাসনের ওয়ান অফ দ্য প্যারামিটার্স হচ্ছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সিটা এনশিওর করতে হবে। একই সাথে আমি বলতে চাই ক্যাপিটাল, তারপর আসতেছে আমি ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট বললাম, অ্যানাদার কম্পোনেন্ট অফ ইকোনমি ইজ ক্যাপিটাল মার্কেট, অর্থাৎ স্টক মার্কেট। সেখানে কী অবস্থা? বাজেটে বলা হয়েছে, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ডিমিউনিসিপ্যালাইজেশন করেছেন, সিডিবিএল করেছেন।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে শক্তিশালী করেছেন। কিন্তু আমরা যারা টাকা হারিয়েছি, যারা স্টক এক্সচেঞ্জে, স্টক মার্কেটে, সেই টাকাকে ফেরত পেয়েছি। যারা আত্মহত্যা করেছে সেই পরিবারগুলো কি তাদের সেই আত্মহত্যার প্রতিদানে কিছু পেয়েছে? যারা আজকে রাস্তায় বসে গেছে তারা কি কিছু পেয়েছে? যারা স্টক মার্কেট লুটপাট করেছে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কমিটি করেছেন সরকারের পক্ষ থেকে, ইব্রাহিম খালেদের কমিটি। সেই কমিটি যে রিপোর্ট দিয়েছেন, যে যাদেরকে শনাক্ত করেছেন তাদেরকে আজ পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। এখানে একটা বিরাট ক্রাইসিস অফ কনফিডেন্স আছে। যতক্ষণ পর্যন্ত আপনি যতই স্ট্রাকচার করেন, যতই আপনি রিফর্ম করেন, যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের আস্থা ফিরে নিয়ে আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে না। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডেক্স অফ ইকোনমি। আপনি যখন CNN খোলেন সন্ধ্যা 7টায়, দেখবেন যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ প্রথম দেখাবে যে এই যে ওয়াল স্ট্রিটে আপনার ডাও জোন্সের অবস্থা কী, বা বোম্বের স্টক এক্সচেঞ্জ সকালবেলা দেখাবে সেই ইন্ডিয়ান ইকনমির একটা রিফ্লেক্স সেখানে দেখাবে, নাসডাক দেখাবে। কারণ এগুলোর মাধ্যমেই আমরা বুঝি দেশের ইকনমি কোন দিকে টার্ন নিচ্ছে। কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, তার মাধ্যমে আমরা মর্নিংটাকে বুঝতে পারবো যে সারাদিন কীভাবে যাবে মর্নিং দেখে। কিন্তু আজকে আমাদের ক্যাপিটাল মার্কেট ইজ ওয়ান অফ দ্য উইকেস্ট মার্কেট, ইজ গেটিং উইকার এভরি ডে। আমি যদি একটা আপনাদের এই বই থেকে আমি যদি হিসাব দিই, তাহলে আমি দেখব যে 2010-11 সালে তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন, মহোদয় ছিল, তখন এখানে সূচক ছিল 8,500 কোটি টাকা, 8,500। আর গতকাল 24 তারিখ সূচক হয়েছে স্টক মার্কেটের 4,400। এবং 2010-11 সালে প্রতিদিন লেনদেন হতো 2,500 কোটি টাকা স্টক মার্কেটে। আর গতকালে লেটেস্ট হয়েছে মাত্র 372 কোটি টাকা। তাহলে কোথায় 2,500 কোটি টাকা হতো? 372 কোটি টাকা। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? উই আর গোয়িং ফরওয়ার্ড অর উই আর গোয়িং ডাউন। এবং দিস আর দ্য প্যারামিটার্স। শুধু কথার ফুলঝুরি দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। শুধুমাত্র কিছু কিছু হিউম্যান ইন্ডেক্সের ডেভেলপমেন্ট ঘটলেই দেশের উন্নয়ন হবে না। এগুলো সুশাসনের অংশ, এগুলো গণতন্ত্রের অংশ। আমি এই গণতন্ত্র সুশাসনকে সত্যিকার প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের সমস্ত স্বপ্ন, বঙ্গবন্ধু স্বপ্ন এবং বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা সব বিসর্জন হয়ে যাবে এবং সব ধূলিসাৎ হয়ে যাবে। একই সাথে আমি আর বলতে চাই, আমাদের আজকে ক্যাপিটাল মার্কেটটা যদি শক্তিশালী না করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট কোথায় হবে? আমার ইনভেস্টমেন্ট না হলে এমপ্লয়মেন্ট করতে হবে। আপনি দেখেন প্রতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে আপনার ফেডারেল রিজার্ভ তারা একটা তথ্য প্রকাশ করে, এত লক্ষ 2 লক্ষ জব ক্রিয়েশন হয়েছে, এত পার্সেন্ট 6% এমপ্লয়মেন্ট আছে, অত 7% এমপ্লয়মেন্ট আছে বা আনএমপ্লয়মেন্ট আছে। আমাদের জব ক্রিয়েশন ইজ দ্য নাম্বার 1 জব অফ দ্য গভর্নমেন্ট নাও। ইনভেস্টমেন্ট ইজ দ্য নাম্বার 1 জব। এখন কোনো দেশে কিন্তু ব্যাঙ্কিং খাত থেকে এইভাবে এসে ইনভেস্টমেন্ট আসে না, কারণ এত চড়া সুদে এসে ইন্ডাস্ট্রি করা সম্ভব না। ক্যাপিটাল মার্কেটে কিন্তু ইন্ডাস্ট্রিতে টাকাটা আসে। সেই ক্যাপিটাল মার্কেটে যদি স্ট্রেংথেন করতে না পারি, তাহলে ইন্ডাস্ট্রিতে টাকাটা আসবে কোথায়? সেখানে আজকে ফরেন ইনভেস্টমেন্ট নাই, সেখানে আজকে লোকাল ইনভেস্টমেন্টও নাই, এমন কোনো ইনভেস্টমেন্ট দেশে নাই, এফডিও নাই, কিছু নাই। তারপর উনি স্বপ্ন দেখছেন যে উনি গ্রোথ বাড়াবেন, 7% গ্রোথ করবেন। তারপর আসেন ইনফ্রাস্ট্রাকচার। এখানে মূল কথা হচ্ছে সিরিয়াস কনফিডেন্স অফ দ্য পিপল, সিরিয়াস ল্যাক অফ কনফিডেন্স অফ দ্য পিপল। মানুষের কনফিডেন্সের অভাব, মানি মার্কেটের রিপোর্ট, ক্যাপিটাল মার্কেট রিপোর্ট, সেটা রেস্টোর করতে হবে এই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় অর্থমন্ত্রীকে। আমি আশা করব তারা জনগণের প্রতিনিধি, জনগণের স্বার্থে রাজনীতি করেন, আমরাও জনগণের স্বার্থে রাজনীতি করি। আমরা সবাই জনগণের কল্যাণে রাজনীতি করি। আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চাই না, আমরা সংসদে পেপার ছুটতে চাই না, আমরা কি বলে অসভ্য গালিগালাজ করতে চাই না। বাট আমরা বিরোধী দল হিসাবে আমরা সরকারের ভুল ত্রুটি বা যে ব্যর্থ হয় সেগুলো তুলে ধরতে চাই। আমরা চাই যে আমরা এক এক্সাম্পল ক্রিয়েট করতে চাই। বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ ফাংশনিং ওয়েল, এবং যেখানে আমরা আপনাদের পক্ষে কথা বলবো না, আপনাদের পক্ষে কথা বলার জন্য 200 জনের বেশি, 2/3 বেশি লোক আছে। আমরা এই দেশের 16 কোটি মানুষ যে সাফার করছে, সেই সাফারিং বিরোধী হিসেবে তুলে ধরবো। তাই আজকে এই কথাগুলো বলছি, যদি অপ্রিয় কথাগুলো আপনার কাছে, অপ্রিয় সত্য, শেকিং ট্রুথ, ডিবাঙ্কিং ট্রুথ, আনপ্রেজেন্ট ট্রুথ, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। এটাকে রিয়েলিটি করে যদি সামনে যেতে পারেন, তাহলে দেশকে মুক্তির পথে নিয়ে যেতে পারবেন, অর্থনীতি মুক্তির পথে, যে অর্থনীতি মুক্তির কথা বঙ্গবন্ধু বলেছিলেন। মাননীয় স্পিকার, এবার বলবো ইনফ্রাস্ট্রাকচার কি? প্রজেক্ট কমপ্লিশন। আমি বেশি দূর যাব না। আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে 4 লেন